সাধারণত আমরা কি ভাবি একটা দেশের অর্থনীতি যখন ভালো হতে থাকে তখন স্বাভাবিকভাবেই তার নাগরিকদের জন্য সারা বিশ্বে ঘোরার সুযোগটাও অনেক সহজ হয়ে যায় তাই না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি এক অদ্ভুত উল্টো চিত্র দেশের অর্থনীতি এগোচ্ছে ঠিকই কিন্তু বাংলাদেশি পাসপোর্টের শক্তি দিন দিন কমছে আর দেশের বাইরে যাওয়াটা হয়ে উঠছে আরও কঠিন চলুন এই ব্যাপারটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক আখির হচ্ছেটা কি ৯৫ এই সংখ্যাটা হলো ২০২৪ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের গ্লোবাল র্যাঙ্কিং এই র্যাঙ্কিং কিন্তু বাংলাদেশকে বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর একটা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে এটা শুধু একটা সংখ্যা না এটা আসলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গতিশীলতার একটা হতাশাজনক ছবি $১৫,০০০ না এটা কোনো লটারি জেতার টাকা না এটা হলো সেই ডিপাচার বন্ডের পরিমাণ যা এখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য কিছু আবেদনকারীকে জমা দিতে হচ্ছে আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই অঙ্কটা বাংলাদেশের একজন মানুষের গড় বার্ষিক আয়ের প্রায় ৬ গুণ ভাবা যায় আমেরিকায় একবার বেড়াতে যাওয়ার জন্য ৬ বছরের ইনকামের সমান টাকা জমা রাখতে হবে এই কথাটা কিন্তু একদম রূঢ় বাস্তবতাটাকে তুলে ধরে সমস্যাটা এখন আর শুধু র্যাঙ্কিং বা সংখ্যার মধ্যে আটকে নেই এটা এখন বিদেশে ভ্রমণ করা প্রত্যেকটা বাংলাদেশির প্রতিদিনের অভিজ্ঞতা এটা একটা বিশ্বাসযোগ্যতার সংকট যার ভার আমাদের প্রত্যেককে ইমিগ্রেশন ডেস্কে বয়ে বেড়াতে হচ্ছে তাহলে এই যে র্যাঙ্কিং কমছে বা এত বড় অঙ্কের ভিসা বন্ড দিতে হচ্ছে এগুলো তো আসলে রোগের লক্ষণ আসল রোগটা কিন্তু আরও গভীরে চলুন প্রথমে আমরা এই সমস্যার গোড়াটা খুঁজে বের করার চেষ্টা করি দেখি এর পেছনের কারণগুলো কি কি এই স্লাইডটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় যে এটা হুট করে একদিনে হয়নি এটা একটা লম্বা সময় ধরে চলে আসা অবনতির চিত্র দেখুন ২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্ক ছিল 68 আর প্রায় ২ দশক পরে ২০২৪-এ এসে সেটা দাঁড়িয়েছে ৯৫ দেশের অর্থনৈতিক গ্রোথের ঠিক উল্টো একটা ছবি তাই না এমনকি ২০২১ সালে তো অবস্থা আরও খারাপ ছিল র্যাঙ্ক নেমে গিয়েছিল ১০৮-এ তো এতক্ষণে আমরা সমস্যার চারপাশটা দেখলাম এখন চলুন একদম আসল পয়েন্টে আসা যাক বাংলাদেশি পাসপোর্টের এই দুর্বলতার মূল কারণ কিন্তু আমাদের দেশের কোনো নিয়মকানুন নয় আসল কারণ হলো অন্য দেশগুলো বাংলাদেশকে আর এর নাগরিকদের কিভাবে দেখছে আর পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে আস্থার অভাব আচ্ছা এই যে আমরা বিশ্বাসের ঘাটতি বা গ্লোবাল ট্রাস্ট ডেফিসিটের কথা বলছি এটা আসলে কি জিনিস খুব সহজ করে বললে এটা এমন একটা অবস্থা যখন বিদেশি সরকারগুলো ভাবতে শুরু করে যে একটা নির্দিষ্ট দেশের নাগরিকরা তাদের জন্য একটা ঝুঁকি তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এই দেশের লোকেরা হয়তো ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও অবৈধভাবে থেকে যাবে আর এর ফলটা হয় মারাত্মক ভিসার আবেদন বাতিল হওয়ার হার বেড়ে যায় আর যারা একদম ঠিকঠাক কারণেও যেতে চায় তাদেরও ইমিগ্রেশনে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হয় এই টেবিলটা দেখুন আমাদের নিজেদের অঞ্চলের মধ্যেই আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে মালদ্বীপ বা ভারতের মতো দেশগুলো এগিয়ে যাচ্ছে আর অন্যদিকে আমরা মাত্র ৩৭টা দেশে ভিসা ছাড়া যেতে পারি যা আমাদের পাকিস্তান বা আফগানিস্তানের কাছাকাছি নিয়ে গেছে এই পার্থক্যটা কিন্তু বাড়ছেই এখন প্রশ্ন আসতেই পারে এই যে অবিশ্বাস এর কারণটা কি এমনি এমনি তো আর এটা তৈরি হয়নি এই চার্টটা দেখুন একটা বড় কারণ এখানেই লুকিয়ে আছে আমেরিকাতে বাংলাদেশিদের ভিসা ওভারস্টে করার হার হচ্ছে 3.66% আর সারা বিশ্বের গড় কত জানান মাত্র ১.২%, মানে গ্লোবাল অ্যাভারেজের ৩ গুণেরও বেশি আমেরিকার ওই $১৫,০০০ ভিসা বন্ডের মতো কড়া নিয়মের পেছনে কিন্তু এই ডেটাই কাজ করছে আসলে এটা শুধু একটা কারণে হচ্ছে না অনেকগুলো ফ্যাক্টর একসাথে মিলে যাকে বলে একটা পারফেক্ট স্টর্ম তৈরি করেছে যেমন অর্থনৈতিক কারণে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পরে বিদেশে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার একটা ভয় জলবায়ু পরিবর্তনের কারণে ঘর ছাড়া মানুষের চাপ আর তার সাথে আছে বিভিন্ন সময়ে ডকুমেন্ট জালিয়াতি বা ভিসার অপব্যবহারের মতো ঘটনা এই সব কিছু মিলেই কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা একদম কমিয়ে দিয়েছে তো যখন একটা দেশ সম্পর্কে এমন একটা ধারণা তৈরি হয় তখন আন্তর্জাতিক কিছু নিয়মকানুন কাজ করতে শুরু করে চলুন এবার সেই নিয়মগুলো একটু দেখি কারণ একটা পাসপোর্টের শক্তি কিন্তু এমনি এমনি বাড়ে বা কমে না এর পেছনে কিছু সুনির্দিষ্ট আন্তর্জাতিক নীতি আর ধারণা কাজ করে খুব সহজ করে বললে একটা পাসপোর্টের পাওয়ার কিন্তু আসলে ওই দেশটারই একটা গ্লোবাল রিপোর্ট কার্ড যে দেশের অর্থনীতি ভালো রাজনৈতিক অবস্থা স্থিতিশীল আর অন্য দেশের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক আছে তাদের পাসপোর্ট শক্তিশালী হয় আর অন্যদিকে অর্থনৈতিক দুর্বলতা রাজনৈতিক ঝামেলা আর অবৈধ অভিবাসনের ঝুঁকি যে দেশের বেশি তাদের পাসপোর্ট দুর্বল হয়ে যায় ব্যাপারটা একদম সোজা সাপটা এখন কথা হলো
এই অবস্থা থেকে কি বের হওয়া সম্ভব? কোনো দেশ কি পেরেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আর সবচেয়ে ভালো উদাহরণ হল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। চলুন দেখি কিভাবে তারা প্রায় শূন্য থেকে শুরু করে নিজেদের পাসপোর্টকে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা পাসপোর্টে পরিণত করল। এই স্লাইডে তথ্যগুলো কিন্তু এক কথায় অসাধারণ। ভাবুন, মাত্র ২০ বছরে ইউএই তাদের পাসপোর্টের সাথে ১৪৯টা নতুন ভিসা ফ্রি দেশ যুক্ত করেছে, আর র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ লাভ দিয়ে এখন বিশ্বের সেরা ৫-এর মধ্যে চলে এসেছে। তাদের স্ট্র্যাটেজিটা ছিল খুবই পরিষ্কার: লাগাতার কূটনৈতিক প্রচেষ্টা চালানো, বিভিন্ন দেশের সাথে ভিসা নিয়মকানুন সহজ করা, আর নিজেদের দেশকে ব্যবসা, ট্যুরিজম আর ট্যালেন্টের জন্য একটা গ্লোবাল হাব হিসেবে ব্র্যান্ডিং করা। এটা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে একটা বিরাট পার্থক্য তৈরি করে। তাহলে বাংলাদেশের জন্য পথটা কি হতে পারে? সমস্যা তো আমরা দেখলাম, এবার সমাধানের দিকে ফোকাস করা যাক। চলুন আমাদের আলোচনার শেষ পর্বে দেখি এই হারিয়ে যাওয়া বিশ্বাস আর পাসপোর্টের সম্মান কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে। বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল সুযোগ আসছে। ২০২৬ সালের নভেম্বরে দেশ যখন আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে, তখন এটা একটা বিরাট ব্যাপার হবে। কেন? কারণ এটা বিশ্বের কাছে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি যে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্থিতিশীল। এই স্বীকৃতিটা অন্য দেশগুলোর কাছে একটা পজিটিভ সিগন্যাল পাঠাবে, যা দেশের ইমেজ ভালো করতে আর আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এটা হতে পারে ঘুরে দাঁড়ানোর জন্য একটা টার্নিং পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন একটা ৪ দফা কৌশল নিতে হবে। প্রথমত, অবৈধ অভিবাসনের মূল কারণগুলো, যেমন বেকারত্ব বা সামাজিক সমস্যা, সেগুলোর সমাধান করতে হবে। দ্বিতীয়ত, ইউএইর মতো আমাদেরও অন্যান্য দেশের সাথে কৌশলগতভাবে ভিসা ছাড় চুক্তি করার জন্য জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তৃতীয়ত, পাসপোর্ট সিস্টেমের নিরাপত্তা বাড়িয়ে ডকুমেন্ট জালিয়াতির সব পথ বন্ধ করতে হবে, যাতে আমাদের ট্রাভেল ডকুমেন্টের উপর সবার আস্থা ফিরে আসে। আর সবশেষে, বাংলাদেশকে নতুন করে ব্র্যান্ডিং করতে হবে, শুধু পোশাক রপ্তানিকারক হিসেবে নয়, বরং দক্ষ জনশক্তি আর সম্ভাবনার দেশ হিসেবে নিজেদেরকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। তো সব আলোচনার শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, একটা পাসপোর্ট কি শুধুই এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একটা ডকুমেন্ট, নাকি এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু? এটা আসলে বিশ্বের দরবারে একটা দেশের অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা আর তার নাগরিকদের প্রতি পুরো বিশ্বের আস্থার একটা জীবন্ত প্রমাণ। আর এই সত্যিটা বুঝতে পারাই হয়তো আমাদের পাসপোর্টের সম্মান ফিরিয়ে আনার প্রথম ধাপ।